1917 সাল। কবি নজরুল ইসলামের তখন মাত্র 18 বছর বয়স। তিনি সেনাবাহিনীর বাঙালি রেজিমেন্টে নাম লিখিয়ে সোজা চলে গেলেন করাচিতে। 1920 সালে যুদ্ধ থেকে তিনি ফিরে আসলেন। ফিরে এসে তিনি চুরুলিয়ায় নিজের জন্মস্থানে প্রায় 8-9 দিন সেরকম একটা সময় তিনি কাটিয়েছিলেন। আর সেই সময়েই মায়ের সাথে তার এমন একটা তীব্র বাদানুবাদ হয়েছিল, এমন একটা গভীর মানবিমানের ঘটনা ঘটেছিল যে কি বলবো, মা ছেলের সম্পর্কের যে নারীর টান তা চিরকালের মতো ছিঁড়ে যায়। বলা বাহুল্য, এই ঘটনা ছিল কবি কাজী নজরুল ইসলামের জীবনে অন্যতম অন্ধকারময় বেদনাদায়ক এক গভীর ক্ষত, যা আজও রহস্যের ঘেরাটোপে বন্দী হয়ে আছে। 1923 সালে কবিকে আলিপুর থেকে হুগলির সরকারি কারাগারে নিয়ে আসা হয়। সেই জেলে তিনি শুরু করেছিলেন তার বিখ্যাত অনশন আন্দোলন। সে সময় তার সাথে সমাজের বহু মান্যগণ্য মানুষজন দেখা করতে এসেছিলেন। কবি তাদের অনেকের সাথেই মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন। কবির মা জাহেদা খাতুন, তিনিও এসেছিলেন ছেলেকে দেখতে। কিন্তু কবি কাজী নজরুল ইসলাম মায়ের সঙ্গে সাক্ষাৎ করেননি, মায়ের মুখদর্শন করেননি। বিনা সাক্ষাতে মাকে তিনি ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। শুনলে আপনারা অবাক হবেন যে মা যখন বর্ধমানের চুরুলিয়া গ্রামে, যখন তিনি মৃত্যুশয্যায়, তখন কলকাতা শহরে ছুটে এসেছিলেন কবির ভাই এবং একজন কাকা। নজরুল ইসলামকে তারা মিনতি করে বলেছিলেন যে চলো একবার মাকে দেখতে যাবে, চলো। কিন্তু মাকে শেষবারের মতো দেখতেও কবি কখনোই চুরুলিয়া গ্রামে যাননি। মায়ের মৃত্যুর পর কবি যতদিন সুস্থ ছিলেন ততদিন পর্যন্ত তিনি মায়ের সম্পর্কে কোথাও একটি কথাও উচ্চারণ করেননি। এমনকি মাকে নিয়ে তার কাব্য সাহিত্যে কোথাও আবেগতাড়িত কোনো কবিতা বা পদ্য তিনি লিখে যাননি। অথচ চরম সত্য হলো, নজরুল ইসলাম সারা জীবনে অন্য অনেক নারীকে, যেমন বিরজা সুন্দরী দেবী, বাসন্তী দেবী, মিসেস এম রহমান প্রমুখ অনেক নারীকেই পরম ভক্তিতে তিনি মা বলে ডেকেছেন, তাদের স্তুতি করেছেন। কিন্তু নিজের গর্ভধারিণী মাকে এক বুক অভিমানে আজীবনের জন্য তিনি দূরে সরিয়ে রেখেছিলেন। এখন প্রশ্ন হলো, কেন এই অপ্রত্যাশিত বেদনাদায়ক বিচ্ছেদ? কেন এই তিক্ততা? কেন এই মনোমালিন্য? গবেষকরা কিন্তু আজও পর্যন্ত এই রহস্যের মীমাংসা করতে পারেননি। যদিও বাজারে একটি প্রচলিত গুজব আছে যে নজরুল ইসলামের বাবা ফকির আহমেদ, তিনি তার মৃত্যুর পর তার মা জাহেদা খাতুন কবির এক কাকাকে বিয়ে করেছিলেন, যা নজরুল ইসলাম কোনোভাবেই মেনে নিতে পারেননি। কিন্তু মনে রাখতে হবে যে এই জোরালো অনুমানটির সপক্ষে আজ পর্যন্ত কোনো বাস্তব উপাদান পাওয়া যায়নি। অর্থাৎ এই গুজবটি সত্য বলে আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং একথা নির্দ্বিধায় বলা যায় যে কবি কাজী নজরুল ইসলাম কেন তার গর্ভধারিণীকে চিরকালের জন্য প্রত্যাখ্যান করেছিলেন? কবির জীবনের সেই গভীর ক্ষতটির আসল সত্য কী, তা কিন্তু আজও এক বড় অমীমাংসিত রহস্য। 1921 সালের 10ই এপ্রিল কবি কাজী নজরুল ইসলাম বন্ধু আলী আকবর খানের দিদির বাড়িতে কুমিল্লা জেলার দৌলতপুরে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি প্রায় 2 মাস মতন অবস্থান করেছিলেন। আর সেই সময়কালে তিনি বন্ধুর ভাগ্নি সৈয়দা খাতুন, তার সাথে এক গভীর প্রণয় সম্পর্কে আবদ্ধ হন। কবি তাকে নাম দিয়েছিলেন নার্গিস। তা এই নার্গিসের সাথে তার বিয়ে ঠিক হয় 1921 সালের 17ই জুন শুক্রবার। আর সেই বিয়ের রাতেই ঘটল এক রহস্যময় ঘটনা। বিয়ের রাতে বাসর রাত না কাটিয়েই কবি নজরুল প্রবল এক ক্ষোভে বিয়েবাড়ি ছেড়ে আষাঢ় মাসের কর্দমাক্ত পথে পায়ে হেঁটে কান্দিরপাড় গ্রামের সেন পরিবারে তিনি হাজির হয়েছিলেন এবং সেখানে কিছুদিন থাকার পর তিনি বন্ধু মুজাফফর আহমেদের সাথে কলকাতায় চলে আসেন এবং তারপর সারা জীবনে তিনি আর কখনো দৌলতপুরে বা নার্গিসের কাছে ফিরে যাননি। এখন প্রশ্ন হলো, কি ঘটেছিল সেই বিয়ের রাতে? সত্যিই কি কাজী নজরুল ইসলাম নার্গিসকে বিয়ে করেছিলেন? দেখুন, সত্যি কথা বলতে কি, এসব প্রশ্নের উত্তর আজও রহস্য ঘেরা। কেননা এই বিষয়ে বিদগ্ধ মানুষজন এবং গবেষকরা তারা দুটি ভাগে বিভক্ত।
যারা মনে করেন নজরুল নার্গিসকে বিয়ে করেছিলেন এবং বিয়ের রাতে বাসর রাত না কাটিয়ে তিনি দৌলতপুর ত্যাগ করেন, তাদের মধ্যে প্রধান প্রধান ব্যক্তিরা ছিলেন নার্গিসের ভাতৃবধূ আম্বিয়া খানম, গবেষক অধ্যাপক মোবাশ্বের আলী, নজরুল গবেষক শাহাবুদ্দিন আহমেদ, সম্পাদক ইমতিয়াজ, সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক বুলবুল ইসলাম প্রমুখ। এরা মোটামুটি সবাই বিশ্বাস করেন একথাই যে নার্গিসের সঙ্গে নজরুলের বিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছিল, কিন্তু তাদের বাসর রাত সম্পন্ন হয়নি। কাবিননামায় স্বাক্ষর করার সময়ই আলী আকবর খানের সাথে ঘর জামাই থাকার শর্ত নিয়ে নজরুলের সাথে তুমুল তর্ক বিতর্ক শুরু হয় এবং অপমানজনক সেই শর্তের জন্য কবি কাজী নজরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে বিয়ের আসর ত্যাগ করেন। সেই রাতেই তিনি পায়ে হেঁটে কান্দিরপাড়ে সেন পরিবারে গিয়ে উপস্থিত হন। তবে বিদগ্ধ মানুষ ও গবেষকদের দ্বিতীয় দলটি, যারা বিশ্বাস করেন যে কাজী নজরুল ইসলাম নার্গিসকে কখনোই বিয়ে করেননি, বিয়ে করার আগেই তিনি বিয়ের আসর ছেড়ে উঠে এসেছিলেন, সেই দলের প্রধান প্রধান ব্যক্তিরা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু মুজাফফর আহমেদ, নজরুল গবেষক শেখ দরবার আলম, নজরুল গবেষক রফিকুল ইসলাম, লেখক অধ্যাপক হায়াত মামুদ, লেখক অধ্যাপক শান্তনু কায়সার, কবি জিয়াদ আলী, সম্পাদক আব্দুল কাদির, প্রত্যক্ষদর্শী সন্তোষ কুমার সেন, প্রত্যক্ষদর্শী বিরজা সুন্দরী দেবী। এই দলের প্রত্যেকেই কিন্তু একমত ছিলেন যে কবি বিয়ের চুক্তিতে সই করেননি, অর্থাৎ বিয়ের আগেই তিনি আকবর আলী খানের ঘরজামাই থাকার শর্তে প্রচণ্ড রেগে যান এবং বিয়ের আসর থেকে তিনি বেরিয়ে এসে সেই রাতে পায়ে হেঁটে তিনি কান্দিরপাড়ে সেন পরিবারে গিয়ে উপস্থিত হন। বলা বাহুল্য এই ঘটনার জন্য তারা সরাসরি দায়ী করেছেন নার্গিসের মামা আলী আকবর খানকে। নার্গিস অবশ্য এই বিতর্কিত বিয়ের পরেও 64 বছর বেঁচে ছিলেন, কিন্তু কোথাও তিনি এই বিয়ে নিয়ে একটি কোথাও তিনি বলেননি। শুধুমাত্র মৃত্যুর 3 বছর আগে 1982 সালে তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে বিয়েও হয়েছিল, বাসর রাতও হয়েছিল। এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন সাংবাদিক বুলবুল ইসলাম, যিনি নার্গিসকে নজরুল বিয়ে করেছিলেন এই মতের সমর্থক ছিলেন বরাবর। সুতরাং সেই সাক্ষাৎকারে নার্গিসের বক্তব্য বলে যা চালানো হয়েছে তা যথেষ্ট সন্দেহজনক বলে গবেষকদের অভিমত। তাছাড়া নার্গিস সেই বিয়ের পর টানা 61 বছর চুপ করে থেকে হঠাৎ কেন তিনি বলতে যাবেন যে নজরুল তাকে বিয়ে করেছিলেন? এই প্রশ্নের কোনো সন্তোষজনক জবাবও আজ পর্যন্ত পাওয়া যায়নি। আর কবি নজরুল তিনি কি বলেছিলেন? দেখুন, নজরুল ইসলাম যতদিন পর্যন্ত সুস্থ ছিলেন ততদিন পর্যন্ত নার্গিসকে বিয়ে করা নিয়ে কোথাও একটি কথাও বলেননি। তবে বিরজা সুন্দরী দেবীর একটি রচনা কাজী নজরুল ইসলাম বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রকাশ করেছিলেন। এই রচনাটির নাম ছিল নৌকা পথে। এই রচনাটি বিরজা সুন্দরী দেবী, সেখানে পরিষ্কার তিনি বলেছিলেন যে কাজী নজরুল ইসলাম নার্গিসকে বিয়ে করেননি। যেহেতু সেই রচনাটি কাজী নজরুল ইসলাম সম্পাদনা করেছিলেন, সুতরাং ধরে নেওয়া যায় যে বিরজা সুন্দরী দেবীর কথায় কবির সম্মতি ছিল। যাই হোক, এর পরেও কিন্তু নার্গিসের সঙ্গে কবি কাজী নজরুল ইসলামের বিবাহ বিচ্ছেদের গল্প আছে, যেটা শিয়ালদা স্টেশনে ঘটেছিল। এসব গুজব আছে, যার কোনো ঐতিহাসিক সত্যতা কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমি শুধু বলতে চাই একথাটাই যে নজরুল নার্গিসের বিবাহবন্ধন আমাদের মতো সাধারণ মানুষের কাছে সত্যিই একটা বড় রহস্যময় অধ্যায়। দৌলতপুরে বিয়ের আসরে কী এমন ঘটেছিল যার জন্য প্রেমিকা নার্গিসকে কবি নজরুল ইসলাম চিরকালের জন্য ছেড়ে দিয়েছিলেন? ভাবা যায় না। দৌলতপুর থেকে চিরকালের জন্য তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন কেন? সে রাতে সত্যিই কি তাদের মধ্যে বিয়ে হয়েছিল, নাকি আদৌ কোনো বিয়েই হয়নি? কি ঘটেছিল সেই রাতে? এ রহস্যের কিনারা আজও হয়নি। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলামের জীবনের এটি একটি অন্যতম অমীমাংসিত রহস্য, যার উত্তর গবেষকরা আজও খুঁজে বেড়াচ্ছেন। আজও নেট দুনিয়ায় কান পাতলে শোনা যায় যে কিছু মানুষ তারা বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বা কোনো হিন্দুত্ববাদী সংগঠন তারা নাকি কবি কাজী নজরুল ইসলামকে ধুত্রাফুল বা অন্য কোনো রহস্যময় বিষ খাইয়ে তাকে পাগল ও বাকরুদ্ধ করে দিয়েছিলেন।
তা এখন আমি যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তার আগে আমার মনে হয় এই অসত্যটি খণ্ডন করা দরকার। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ রোগভোগের পরে 1941 সালের 7ই আগস্ট তিনি মারা যান। আর তার প্রায় 1 বছর পরে কবি কাজী নজরুল ইসলাম প্রথম মারাত্মকভাবে অসুস্থ হয়ে বাক শক্তি হারান 1942 সালের জুলাই মাসে। তাহলে বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর কি মৃত্যুর পরে ফিরে এসে কবি কাজী নজরুল ইসলামকে স্লো পয়জনিং করেছিলেন? এই অভিযোগ কি বিশ্বাসযোগ্য? আসলে এটা সম্পূর্ণ মিথ্যে ভাষণ, অবান্তর এবং হাস্যকর। যারা এটা প্রচার করেন অথবা যারা এসব বিশ্বাস করেন তাদের সুস্থতা নিয়ে সত্যিই আমার সন্দেহ আছে। তবে প্রশ্ন একটা কিন্তু থেকে যায়, আর তা হলো কিভাবে কবি কাজী নজরুল ইসলাম বাক শক্তি হারানো, স্মৃতিশক্তি হারানো সেই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হলেন? কিভাবে সেই মারাত্মক রোগ তার শরীরে এসে বাসা বাঁধল? আপনারা জানেন 1953 সালে লন্ডনে বিভিন্ন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পরে এবং সেখানকার ডাক্তাররা এবং পরে ভিয়েনার বিশ্বখ্যাত চিকিৎসক ডাক্তার হান্স হফ নিশ্চিত করে বলেছিলেন যে কবি যে রোগে ভুগছেন তার নাম পিক্স ডিজিজ। এই রোগে মস্তিষ্কের ফ্রন্টাল এবং পার্শ্বীয় লোব সংকুচিত হয়ে যায়। কিন্তু এই রোগের পিছনে মূল কারণটি কী ছিল? ইউরোপীয় চিকিৎসকদের চূড়ান্ত প্রতিবেদনেও কিন্তু কবি কেন এই রোগে আক্রান্ত হলেন তার সঠিক কোনো কারণ চিহ্নিত হয়নি। আপনারা জানেন যে 1939 সালে তার স্ত্রী প্রমীলা দেবী পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়েছিলেন। আর কবি স্ত্রীর এই অপ্রত্যাশিত পরিণতি কিছুতেই মেনে নিতে পারেননি। সে সময়ে তিনি নিদারুণ দারিদ্র্য জর্জরিত হয়ে স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে দিনরাত অনবরত লিখে চলেছিলেন। এখন প্রশ্ন হলো, সেই অসহনীয় মানসিক চাপ এবং অপুষ্টি কি তার মস্তিষ্ককে বিকল করে দিয়েছিল, নাকি তার দেহে আগে থেকেই কোনো সুপ্ত সংক্রমণ বাসা বেঁধেছিল? চিকিৎসা বিজ্ঞান আজও এর কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম কেন পিক্স ডিজিজে আক্রান্ত হয়েছিলেন, আজ পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমাদের কাছে পরিষ্কার নয়। এটাও কবি কাজী নজরুলের জীবনকে কেন্দ্র করে মস্ত বড় এক রহস্য, যে রহস্যের কিনারা আজ পর্যন্ত হয়নি। সবশেষে আমি বলতে চাই, ভাবুন সেই ট্র্যাজেডির কথা। একজন মানুষ, তিনি কবিতা লিখতেন, বজ্র বিদ্যুৎ ভর্তি কবিতা, যে কবিতা কাঁপিয়ে দিয়েছিল একটি শৃঙ্খলিত মহাদেশকে, যার কলম থেকে নির্গত হয়েছিল বিদ্রোহীর মতো অগ্নিশিখা, যিনি পরাধীন দেশের তরুণদের বুকে জ্বালিয়ে দিয়েছিলেন বিপ্লবের দাবানল। সেই তিনি মাত্র 43 বছর বয়সে হঠাৎ করে একেবারে স্তব্ধ হয়ে গেলেন। এক অদৃশ্য দেওয়াল এসে তার কণ্ঠ রোধ করে দিল। পরবর্তী দীর্ঘ 34 বছর তিনি বেঁচে রইলেন বটে, কিন্তু কোনো নতুন গান নেই, কোনো কবিতা নেই, কোনো প্রতিবাদ নেই, কেবল এক দৃষ্টিতে, শূন্য দৃষ্টিতে শুধুই চেয়ে থাকা। তার দীর্ঘ 77 বছর জীবনের মাত্র 23 বছর ছিল তার উল্কার মতো, ধূমকেতুর মতো এক অনন্য সাধারণ সৃষ্টিশীলতা। 43 বছর বয়সে তিনি হঠাৎ বাকরুদ্ধ হয়ে গেলেন। আমার তো মনে হয় কবি কাজী নজরুল ইসলাম তার জীবনকে কেন্দ্র করে এর চাইতে বড় রহস্য আমাদের কাছে আর একটিও নেই। তার জীবনের এইসব অমীমাংসিত রহস্যগুলোই যেন প্রমাণ করে তিনি কোনো ছকে বাঁধা কৃত্রিম কোনো চরিত্র ছিলেন না, বরং তিনি ছিলেন বৈচিত্র্য, রহস্য আর চরম নাটকীয়তায় ভরা এক জীবন্ত ইতিহাস। সেই ইতিহাসের আলোয় জাগ্রত হয়ে উঠুক আমাদের নজরুল চেতনা। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।